তফসিল দেওয়ার পরে যেভাবে হাতিকে হত্যা করা হলো, হত্যাকারীরা পালিয়ে গেল এবং হাতির মৃত্যুকে ঘিরে যেভাবে গতকাল ভ্যান্ডালিজম হলো গত দুদিন আগে, রাষ্ট্র যেখানে নাই, সরকার যেখানে, সেখানে ভোট কিভাবে হবে? আমি মনে করি বিএনপি স্ট্র্যাটেজিক্যালি ধরেই নিয়েছে এই সরকারকে দিয়েই কোনো রকম ভোটটা করাতে হবে। কোনো রকম শব্দটা রাজনীতিতে কিন্তু খুবই কোনো রকম যদি করাতে হয়, প্রশ্নটা মিস্টার ঠাকুরের কাছে আমার থাকবে, তাহলে আর আমরা 14, 18 আর 24 সমালোচনা করব কেন? তো সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে ভোট করার মতো লেভেল প্লেইং ফিল্ড, কন্ট্রোল, নিয়ন্ত্রণ, প্রশিক্ষণ, দৃঢ়তা, সদিচ্ছা, সৎ নিয়তই ছিল না এই সরকারের ভোট করার কখনো আসলে। কারণ ভোট করা মানে এই সরকারের বিদায়, নিজের বিদায়টা ওয়েলকাম করতে অনেক বড় মনের পরিচয় দিতে হয়, অনেক বড় মনের, যেটা শাহাবুদ্দিন সাহেবরা ছিলেন বা লতিফুর রহমান সাহেব ছিলেন বা হাবিবুর রহমান সাহেব ছিলেন। আমাদের 3টা সুবর্ণ টাইম, শাহাবুদ্দিন সাহেব কোনো কনস্টিটিউশনাল লেজিটিমেটি ছিল না তখন, 3 মাসের মধ্যে উনি সব কিছু করে ফেলছেন। একটা অন্যায় করেছেন জাতীয় পার্টির সাথে, যে এরশাদ সহ সবাইকে জেলে রেখেছিলেন, কিন্তু ভোট টোট করে সুন্দর পিসফুল ট্রানজিশন করে দিয়েছেন। হাবিবুর রহমান সাহেবের সময় 96 সালে, তখন তো আর্মি কু হলো, আর্মিকে ক্ষমতা দেওয়ার এগেনস্টে আর্মি কু হলো। রাষ্ট্রপতি ছিলেন তখন বিএনপির আব্দুর রহমান বিশ্বাস, উনি কিন্তু শপথ ভঙ্গ করেননি, উনি কিন্তু মেনটেন করে ধারাবাহিকতা রেখে সুন্দর মতো ট্রানজিশন করেছেন। 2001 সালে আওয়ামী লীগ ট্রানজিশন করলো এবং তারপরে ভোট হলো, সেই ভোট নিয়ে আওয়ামী লীগের অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু পিসফুল ট্রানজিশন হয়েছে। 2007-এ এসে ভিন্ন মাত্রা গভর্নমেন্ট আমরা পেলাম, 2 বছরের মধ্যে 300-400 আইন করা হলো, প্রচুর যেসব লোককে কখনো ধরাছোঁয়ার বাইরে ছিল তারা জেলে গেল, একটা নতুন ধারণা আসলো, এবং ট্যাক্স, আইনজীবী, ডাক্তার, বড় ব্যবসায়ীরা প্রথম সঠিক ট্যাক্স দেওয়া শুরু করলো 111 থেকে, এখনও সে ধারাবাহিকতা চলছে। কেউ যদি বলেন 111-এর অবদান কি, এই ট্যাক্স দেওয়ার অবদানটা, তারাও ভোট টোট করে সুন্দর ট্রানজিশন করছে, সবাই পারলো, শুধু এই গভর্নমেন্ট পারলো না। এই যে 4টা ভোটের কথা বললাম, কোনো ভোটের 45 দিন আগের অবস্থা এমন না যে একটা পত্রিকা অফিসে আগুন দিয়ে দেওয়া হচ্ছে, পুলিশ এবং আর্মি চেয়ে চেয়ে দেখছে। যে ভাষায় পুলিশকে গালি দেওয়া হচ্ছে, যে ভাষায় আর্মিকে গালি দেওয়া হচ্ছে, যখন এই গালি দেওয়া লোকরা নিজেরা বিপদে পড়বে এবং পুলিশকে ডাকবে, তারা একদিন রিগ্রেট করবে আমি কেন আর্মিকে গালি দিয়েছিলাম। কারণ সব কিছুই বাউন্স ব্যাক হয়। আজকে যারা মব করছে তারাও মবের ভিকটিম হবে। এই বাংলাদেশের ইতিহাস এটাই বলে। আওয়ামী লীগের পতনের পরে ওই ইস্যুটা অলমোস্ট ডেড ছিল। আওয়ামী লীগের পতনের পরে ভারত ইস্যুও ডেড ইস্যু। আওয়ামী লীগের পতনের পরে ভারত কি আওয়ামী লীগকে দিয়ে কমান্ডো পাঠিয়েছে, বা আওয়ামী লীগ কি ওখানে প্রবাসী সরকার গঠন করে নতুন করে শপথ নিয়েছে? মানে কেন ভারতের প্রতি রাগ? আওয়ামী লীগ চলে গেছে, ভারতও এটা মেনে নিয়েছে, ওয়েলকাম করেছে, এখন নতুনভাবে দেশ গঠন না করে বিভিন্ন সেগমেন্ট, ইসলামাইজেশনের কিছু সেগমেন্ট, আলট্রা ইসলামাইজেশন হচ্ছে, ইসলামোফোবিয়া শুরু হয়ে গেছে, ইসলামকে নিয়ে আসা হচ্ছে, 71-এর ন্যারেটিভস দেওয়া হচ্ছে। 71 বিরোধী একটা বিশাল অংশ বাংলাদেশকে একটা কনফ্লিক্ট ফ্রন্ট করতে যাচ্ছে। এটা বিষয়ে আমি একটা ভিডিও দেখলাম। পাকিস্তান প্র্যাকটিক্যালি এখন বিপদে পড়েছে, তার নিজের তৈরি আফগানিস্তানে তাকে যুদ্ধ করতে হচ্ছে, আর ঐতিহাসিকভাবে তো ভারতের সাথে যুদ্ধ করতে হচ্ছেই। এখন ভারতকে যদি বাংলাদেশ ফ্রন্টে বিজি রাখা না যায়, তাহলে পাকিস্তান ভারতের সাথে কখনো দাঁড়াতেই পারবে না, কারণ তার স্ট্রেংথ তখন বেড়ে যাবে। এই জন্য আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল রাখা, গণতান্ত্রিক না করা, পার্লামেন্টারি ডেমোক্রেসি রেস্টোর না করা, কনফ্লিক্ট রাখা, এটার পিছনে বিশাল একটি অন্য কোনো দেশের স্বার্থ জড়িত। এর মধ্যে বিন্দুমাত্র বাংলাদেশের স্বার্থ নাই। যে কথাগুলো, যে আন্দোলনগুলো, যে হইচইগুলো এখন করা হচ্ছে, এটা আওয়ামী লীগের আমলে অ্যাবসলিউট যৌক্তিক। যখন আওয়ামী লীগ নাই, তখন এটার যৌক্তিকতা একটাই, এরা বাংলাদেশকে ধ্বংস করতে চায় অন্য কোনো উদ্দেশ্যে। আমি মনে করি কোনো দেশপ্রেমিক মানুষ মব করতে পারে না, কোনো দেশপ্রেমিক মানুষ পত্রিকায় আগুন দিতে পারে না, কোনো দেশপ্রেমিক মানুষকে পুড়িয়ে মারতে পারে না। দেশকে যদি আপনি ভালোবাসেন, দেশের মানুষ, দেশের সম্পদকে ভালোবাসবেন। সরকার দুঃখ প্রকাশ করেছে, আমি তো মনে করি প্রথম আলো এবং ডেইলি স্টারের সকলের বেতন 1 বছর সরকারের দেওয়া উচিত। প্রথম আলো কীভাবে চলবে, বাট আমি স্যালুট করি প্রথম আলো এবং ডেইলি স্টার একদিনের মাথায় ঘুরে দাঁড়িয়েছে, আমি অবাক হয়ে গেলাম। এটা অসাধারণ দৃঢ়তা, যারা এটা চালাচ্ছে, যে সাংবাদিকরা, তাদেরকে স্যালুট। আজকে আমরা বিভিন্ন টক শোতে গিয়ে দেখি অনেকেই টিভি চ্যানেলে এসে বলে অমুককে ডাকছেন কেন, এটা সেটা, যেমন টিভি চ্যানেলটা তাদের বাবার, তারা করেছে, তারা বাংলাদেশের সবচেয়ে বড় সাংবাদিক। তো একটা টিভি চ্যানেল করা, একটা পত্রিকা করা, এটাকে টেকসই করা বিশাল দক্ষতার বিষয়। সরকারের উচিত 1 বছর প্রথম আলো এবং ডেইলি স্টারকে ফুল ফান্ড দেয়া এবং তাদের বিল্ডিংটা রিফারবিশ করে দেওয়া, এখনই দরকার, লামসাম। তো সেক্ষেত্রেও আমরা কিন্তু সরকারের উদ্যোগ দেখছি না। অর্থাৎ যারা যারা জুলাই আন্দোলনে ছিল, তাদের মধ্যে এখন 2টো ভাগ হয়ে গেল। একটা ভাগ
প্রগতিশীল, দেশকে ভালোবাসে, দেশের গণতন্ত্র চাচ্ছে, স্ট্যাবিলিটি চাচ্ছে। আরেকটা ভাগ স্ট্যাবিলিটি চাচ্ছে না। যে অংশটা স্ট্যাবিলিটি চাচ্ছে না তারা বাকি অংশকে আস্তে 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 কুরে খাচ্ছে। এই মুহূর্তে আওয়ামী লীগের থেকে ওই প্রগতিশীল অংশটা, জুলাইয়ে অংশগ্রহণকারী অংশটা বেশি বিপদে আছে। তার মধ্যে বিএনপিও বিপদে আছে, বিএনপির একাংশও বিপদে আছে। আপনি দেখবেন যে বামপন্থীরা জুলাই আন্দোলন করেছিল, যাদের অসাধারণ ভূমিকা ছিল জুলাই আন্দোলনে, যারা বিএনপির সাথে ব্রডার অ্যালায়েন্সে আছে, তারা অনেকেই চুপসে গেছে, আগের মতো জোর দিয়ে কথা বলছে না। তারা ইসলামাইজেশনের প্রেশারে পড়ে আস্তে 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 নিজেরা সংকুচিত হচ্ছে। এই সংকুচিত প্রগতিশীলতা, এই সংকুচিত ৭১, এটা তো একসময় সবাই রিভল্ট করবে এবং একসময় তো যুদ্ধ করতে হবে, হয়তো কোনো একদিন আবার যুদ্ধ করতে হবে ৭১কে নিয়ে। যে ৭১ হারিয়ে যাচ্ছে, আপনি কেন ৭১কে নষ্ট করে ফেলবেন? আজকে ওই যেটা আপনি বললেন, অনেক আর্মি অফিসার আসছেন, সেটাও তো আমাদেরকে শ্রদ্ধা জানাতে হবে। 6 জন আর্মি অফিসার মারা গেছেন, বাংলাদেশের আর্মি অফিসার। তো সেখানে আমার মনে হচ্ছে পুরো জিনিসটা একটা কেন্দ্রবিন্দুতে হচ্ছে, কারণ সরকার তাদের সাথে আছে, সরকারি মেশিনারি, সরকারি ইনস্ট্রুমেন্ট এটাকে ইনস্টিগেট করছে। সরকারের দায় এড়াতে পারবে না, সরকার এগুলোকে থামাতে পারতো, থামাতে না পারার দায় কিন্তু অনেক। আপনি থামাতে পেরেও থামাচ্ছেন না, তার মানে আপনি এটার পার্ট, আপনি এটার বেনিফিশিয়ারি, এবং এর জন্য আপনাকে একদিন না একদিন দায় নিতে হবে। ইতিহাস কাউকে ছেড়ে কথা বলবে না, কখনো বলেনি। তো আমরা মনে করি ডেফিনেটলি সরকার এখন ডায়ালগ করা উচিত সকলের সাথে। হ্যাঁ, একটা টার্নিং পয়েন্ট হতে পারে 25 তারিখে জনাব তারেক জিয়া যখন আসবেন, স্বাভাবিকভাবে এটা অসাধারণ একটা হাইপ তৈরি করবে। আর তারেক জিয়া যদি প্রপার ওয়াইজম্যানস কাউন্সিল তৈরি করতে পারেন এবং তাদের সাথে কথা বলে সিদ্ধান্তগুলো নেন, কোনো মবের কাছে নত যদি না হয়ে, এবং বিএনপি তার স্ট্যান্ড নিতে হবে। রাজনীতি হচ্ছে স্ট্যান্ড নেওয়ার কাজ। রাজনীতি ঠিক অর্ধেক পক্ষে হ্যাঁ, অর্ধেক না, গ্লাসের অর্ধেক খালি অর্ধেক ভরার, ঠিক এটা কিন্তু রাজনীতি না। এরকম একটা ক্রিটিক্যাল টাইমে হি মাস্ট ফলো হিজ ফাদার। তার বাবা কিন্তু স্ট্যান্ড নিয়ে নিয়েছিলেন খুব দ্রুত। হ্যাঁ, তোমরা বুকে গুলি খাবা, পিঠে গুলি খাবা না। এবং উনি টেক ওভার করেছিলেন, যে করে হোক দেশ শান্ত করেছিলেন, কুগুলো দমন করেছিলেন এবং কঠোর হয়েছিলেন। যেখানে কঠোর হতে হয়েছে কঠোর হয়েছে। জিয়াউর রহমান কঠোর হয়েছিলেন শেষের ভাগে গিয়ে, যখন তার উপর 22টা অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট হলো, সেই সময় গিয়ে উনি খুব কঠোর হয়ে গেলেন এবং সেগুলো নিয়ে অনেক কোশ্চেনও আছে। কিন্তু উনি কিন্তু দেশটাকে চালিয়েছিলেন এবং খুব মর্যাদাপূর্ণভাবে। জিয়া এবং এরশাদের সময় কোনো বর্ডার ইস্যু হয়নি। আজকে যারা ইন্ডিয়ান হাইকমিশনে অ্যাটাক করতে চায়, আমাদের বর্ডারে তো কোনো সমস্যা নাই, তাহলে আমরা কেন এখন একটা শত্রু রাষ্ট্রের সাথে বানাবো ইন্ডিয়াকে বা পাকিস্তানকে? আমাদের তো কোনো শত্রু দরকার নেই, এখন আমাদের এখন বন্ধু দরকার। যখন কেউ আমার ল্যান্ড অ্যাটাক করবে, কেউ আমার টেরিটরি নিয়ে নেবে, তখন আমরা সেখানে কোনো ছাড় দিব না। এর বাইরে বাকিগুলো তো ডিপ্লোমেসির বিষয়, আলোচনার বিষয়, সব কিছু আলোচনা করে ঠিক করতে হবে। তো সেখানে কিন্তু জিয়াউর রহমান এসে কিন্তু শান্তিরক্ষী বাহিনী এবং উলফা এখানে ভারসাম্য করেছিলেন, ওটা এরশাদ স্যারে মেনটেন করেছিলেন। কই, তখন তো ভারতের সাথে কোনো সমস্যা হওয়ার কোনো স্কোপই ছিল না। সেই ধারাবাহিকতা অনেক দিন চলেছে। এখন ভারত বিরোধিতাকে উস্কে দিয়ে এখানেও বিএনপি একটি বিপদে পড়েছে। তারা এই উস্কানিতে পাও দিতে পারছে না, আবার এটাকে ঠেকাতেও পারছে না। বাট বিএনপিকে আমার মতে খুব দ্রুত সময়ের ভিতরে সিদ্ধান্ত নিতে হবে।